হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে একটা অসাধারণ কবিতা ক্লাস 9-এর হান্টিং স্নেক নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। হান্টিং স্নেক এই কবিতাটা যিনি লিখেছিলেন তিনি হলেন একজন অস্ট্রেলিয়ান মহিলা কবি বা পোয়েটেস, যার নাম হলো জুডিথ রাইট। রাইট বানান কিন্তু WRIGHT। তার অন্য লেখাগুলোর মধ্যে হচ্ছে দ্য মুভিং ইমেজ, ওম্যান টু ওম্যান ইত্যাদি ইত্যাদি। এই কবিতায় তিনি তার পার্সোনাল জীবনের একটা এক্সপিরিয়েন্সকে দেখিয়েছেন, যেখানে তিনি এবং তার কোনো একজন কম্পেনিয়ন, বন্ধু হোক বা বান্ধবী যেই হোক না কেন, একদিন একটা অটাম দিনে যাচ্ছিলেন রাস্তা দিয়ে এবং সামনে দিয়ে একটা সাপ বেরিয়ে চলে যায়। এই ঘটনা জাস্ট, এবং সেখানে তিনি সাপের একটা বর্ণনা দিয়েছেন। এখানে আমি ব্রেক করে একটা কথা বলি। ধরো সাপোজ তোমার বাড়িতে একটা চৌবাচ্চা আছে এবং সেই চৌবাচ্চাতে একটা 10 টাকা কয়েন পড়ে আছে জলের মধ্যে। তুমি দেখে সঙ্গে সঙ্গে অন্য কেউ নেবার আগে তুমি কয়েনটা তোলার জন্য তুমি চৌবাচ্চায় এমনি করে হাত ঢোকালে, কিন্তু দেখছো তুমি পয়সাটাকে তুলতে পারছো না। কেন বলো তো? বলতে পারবে কেউ? পারবে না? বেশ, আমি জানি তোমাদের মনে হতে পারে আমি হঠাৎ এরকম একটা প্রসঙ্গে গেলাম কেন। কারণ না থাকলে নিশ্চয়ই বলবো না। আসলে এটা হচ্ছে গোটাটা একটা ফিজিক্সের ব্যাপার। গোটা ঘটনাটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা উদাহরণ। আসলে তুমি পয়সাটাকে তো তখনই পাবে যদি পয়সাটাকে তুমি যেখানে দেখছো সেখানে পয়সাটা অরিজিনালি থাকে। তুমি যেখানে দেখছো সেখানে নয়, তার পাশে আছে। এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। তোমাদের মনে হতে পারে কেন বলছি এরকম ধরনের হঠাৎ একটা ফিজিক্সের কম্প্যারিজন করলাম। তার কারণ হচ্ছে মানুষ সবসময় যা দেখে তা কিন্তু ঠিক দেখে না। এক্স্যাক্টলি এই কবিতায় যে বর্ণনা দেওয়া আছে হান্টিং স্নেকের, তোমাদের মনে হতে পারে একটা সাদামাটা বর্ণনা দেওয়া আছে, ব্যাস এটাই কবিতা। আসলে এটা কবিতা নয়, এটা হচ্ছে তার বাইরের কাঠামো। আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই আলোচনা করব। তোমরা যা দেখছো কবিতার মধ্যে অরিজিনালি কবিতাটা তা নয়, এটা বাইরের কাঠামো, এর ভিতরে অন্য কিছু আছে। সেই জন্য এত কথা বলা আমার। তাই এই কবিতাটা যারা দেখছো তারা কবিতাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যাদের ধৈর্য কম তারা ওখানেই কমপ্লিট করে দাও, পরীক্ষায় কমন পেয়ে যাবে, লিখতে পারবে। আর যারা প্রকৃতই জানতে চাও কবিতাটা কি, তাহলে তোমরা ওয়েট করবে কবিতাটা কমপ্লিট হওয়ার পর। কারণ তারপর আমি বিজ্ঞান দিয়ে, যুক্তি তর্ক দিয়ে কবিতাটার ভিতরের সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরব। আসলে লেখিকা হলেন একজন এনভায়রনমেন্টালিস্ট, অর্থাৎ তিনি হলেন পরিবেশবিদ। এই কবিতাটা যত সহজ তার চেয়ে অনেক বেশি জটিল, তবে বুঝতে পারলে অসাধারণ। আমি ছোট ছোট বিজ্ঞানের কিছু ঘটনা এবং ছোট ছোট কিছু গল্প দিয়ে কবিতাটা শেষে বিশ্লেষণ করব। আগে কবিতাটা কমপ্লিট করে ফেলি আমি। যার ধৈর্য কম কমপ্লিট হলেই ছেড়ে দাও, আর যারা প্রকৃতই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বুঝতে চাও তারা ওয়েট করো। তিনি বলছেন, জুডিথ রাইট, সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস। লেট সিজন বলতে এখানে অটম সিজনের কথা বলা হয়েছে। বিদেশে 4টে ঋতু আছে, স্প্রিং, সামার, অটম আর উইন্টার। তা এখানে অটম সিজনের কথা, লেট সিজন বলতে অটম সিজনের কথা বলা হয়েছে। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস আন্ডার দ্য অটমস জেন্টলেস স্কাই। অর্থাৎ কোনো একটা দিন, যেদিন সূর্যের তাপ এত মনোরম ছিল যে বাইরে বেরোতেই খুব মজা লাগছিল।
এরকম সূর্যের তাপ বাইরের মধ্যে যখন ছড়িয়ে আছে প্রকৃতির মধ্যে, এবং আকাশ যখন জেনলেস্ট, অর্থাৎ প্রচন্ড শান্ত, ঝড়ঝঞ্ঝা নেই, এমন একটা দিনে লেখিকার মনে হয়েছে যে আজকের দিনটা যেন আমার কাছে প্রকৃতির একটা গিফট বা উপহার। সেই জন্য তিনি এখানে গ্রেস কথাটা তুলে ধরেছেন। তাহলে কি দাঁড়ালো? এমন একটা দিন যেদিন প্রকৃতিতে ঝড়ঝঞ্ঝা নেই, আকাশ একেবারে শান্ত, এবং বাইরে বেরোনোর সময় মনে হচ্ছে বাহ, সূর্যের টেম্পারেচার এত মনোরম যে দারুণ লাগছে। এরকম একটা দিনকে লেখিকার মনে হয়েছে দ্য লেট সিজনস, মানে অটমের গ্রেস, একটা বিশাল বড় গিফট আমার কাছে বা ঈশ্বরের দান। এমন একটা দিনে উই ওয়ার্কড, আমরা হেঁটে যাচ্ছিলাম, আমরা বলতে জুডিয়েথ রাইট অর্থাৎ লেখিকা এবং তার কোনো একজন কম্পেনিয়ন। অ্যান্ড ফ্রোজেন, যখন আমরা হেঁটে যাচ্ছিলাম তখন, অ্যান্ড ফ্রোজেন হাফ থ্রু এ পেস, পেস মানে পাথ, রাস্তা, তখন হঠাৎ করে আমরা হাফ থ্রু এ পেস, রাস্তার মাঝখানে হঠাৎ করে আমরা দাঁড়িয়ে পড়লাম, ফ্রোজেন, একেবারে ঠান্ডা হয়ে গেল আমাদের ভিতরটা, মানে আমরা প্রায় ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা, মানে ভয়ে জমে গেলাম, আর সেখানে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। কেন দাঁড়ালেন? দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, কারণ আমাদের সামনে দিয়ে চলে গেল একটা বিশাল বড় কালো রঙের একটা সাপ। কিভাবে গেল? রিলিং বাই, মানে এঁকে বেঁকে চলে গেল। আর তখন ভয় পেয়ে তিনি এবং তার কম্পেনিয়ন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন। এই কবিতার প্রথম 4টে লাইনের প্যাটার্নটা দেখো, এখানে গ্রেস, তারপরে আছে দেখো 3 নম্বর লাইনে পেস, আর তারপরে 2 নম্বর লাইনে আছে আবার দেখো স্কাই, আর লাস্টে 4 নম্বর হচ্ছে বাই। তার মানে প্যাটার্নটা হচ্ছে এ বি এ বি, এই প্যাটার্নে কবিতাটা লেখা হয়েছে। দেখো তাহলে প্রথম 4টে হচ্ছে এ বি প্যাটার্নে আছে। এবার যে সাপটা গেল সেই সাপের বর্ণনা হচ্ছে এখানে। হেড ডাউন, সাপের মাথা কিন্তু একেবারে নিচু, কারণ সে কিন্তু ফণা তুলে নেই, সে মাথা নিচু করে যেমন ভাবে সাপ এঁকে বেঁকে যায় সেভাবে যাচ্ছে। হেড ডাউন, টাং ফ্লিকারিং, আর তার জিভ লক 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 করছে, তার মানে জিভের যে অগ্রভাগ সেটা ওই কাটা অংশটা লক লক করছে। অন দ্য ট্রেল, ট্রেল মানে এখানে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে সে এগিয়ে চলেছে জিভ লক লক করতে করতে, মাথা নিচু করে, খুব তাড়াহুড়ো করে। কোন দিকে? হি কোয়েস্টেড থ্রু, কোয়েস্ট মানে খুঁজে খুঁজে বেড়ানো, আসলে সেই রাস্তা দিয়ে সে কিছু একটা খুঁজে খুঁজে বেড়াচ্ছিল। কোন রাস্তা দিয়ে? দ্য পার্টিং গ্রাস। পার্টিং গ্রাস কথার মানে হচ্ছে, তোমরা দেখবে অনেক সময় কোনো রাস্তায় ঘাস জমে আছে প্রচুর পরিমাণে, আর সেই ঘাসের উপর দিয়ে মানুষ যদি যাতায়াত করে তো পায়ে হাঁটা একটা রাস্তা তৈরি হয়ে যায় সেখানে, এটাকেই বলা হচ্ছে পার্টিং গ্রাস। আর সেই পার্টিং গ্রাস যেদিকে সেই রাস্তা তৈরি হয়ে গেছে ঘাসে হাঁটা জায়গার উপর দিয়ে, সেই রাস্তার উপর দিয়ে সেই সাপটা কিছু যেন একটা খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর এঁকে বেঁকে ছুটে চলেছে। সানগ্লেজড, সূর্যের আলো যখন তার সেই আঁশের উপর এসে পড়ছে তখন সেই সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল। এখানে কার্ভ বলছে এই জন্য যে সাপের যে আঁশ, সেই আঁশগুলো হচ্ছে বাঁকানো আঁশ, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কার্ভ। আর ডায়মন্ড কেন বলা হচ্ছে? ডায়মন্ড যেহেতু হচ্ছে প্রচন্ড চকচকে একটা ধাতু, আর সেই জন্য ডায়মন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে তার আঁশকে। তার মানে এটা কিন্তু মেটাফোর। তিনি বলছেন যে সূর্যের আলো তার সাপের আঁশের উপরে যখন পড়ছে তখন ডায়মন্ডের মতো গ্লেজ করছে, চকচক চকচক করছে। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস, এবং আমরা আমাদের শ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, অর্থাৎ আমাদের দম বন্ধ হয়ে এলো ভয়ে
সেই সাপটাকে দেখে। এখানে দেখো ট্রেল, তারপরে আছে দেখো 3 নম্বরে হচ্ছে স্কেল, 2 আছে গ্রাস, আর 4 নম্বরে আছে পাস। তার মানে উচ্চারণগত মিল। তাহলে প্যাটার্নটা কেমন? সিডি সিডি। ক্লিয়ার? তাহলে প্রথমটা পেয়েছিলাম এবি এবি, পরেরটা সিডি সিডি প্যাটার্ন। ক্লিয়ার? হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুড fled living from his fear intent. সেই রাস্তা দিয়েই সে এগিয়ে গেল, যে রাস্তা দিয়ে ছোট্ট একটা ফুড মানে খাবার, খাবার বলতে এখানে তুমি সাপোজ ধরে নিতে পারো কোনো ব্যাঙ, যে রাস্তা দিয়ে কোনো একটা ব্যাঙ বা অন্য কোনো তার শিকার ছুটে চলে গেল, ফ্লেড লিভিং জীবন্ত অবস্থায় ছুটে চলে গেল, ফ্রম হিজ ফিয়ার্স ইনটেন্ট। ইনটেন্ট কথার মানে হচ্ছে ইচ্ছে, আমরা জানি ইন্টেনশন। তার সেই ভয়ঙ্কর, ফিয়ার্স মানে ভয়ঙ্কর, সেই সাপের ভয়ঙ্কর ইচ্ছের হাত থেকে বাঁচার জন্য যে রাস্তা দিয়ে সেই খাবারটা বা শিকারটা ছুটে চলে গেল, ঠিক সেই রাস্তা দিয়ে তাকে ফলো করতে করতে সাপটা এগিয়ে চলল। উই স্কেয়ারসলি থট, স্কেয়ারসলি থট, স্কেয়ারসলি কিন্তু নেগেটিভ টার্ম, নাবাচক অর্থে প্রয়োগ করা হয়। বলছে উই স্কেয়ারসলি থট, আমরা বুঝেই পেলাম না। কি বুঝে পেলাম না? স্টিল অ্যাজ উই স্টুড, যে আমরা কি করব, তাই আমরা সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তাহলে মানে কি দাঁড়ালো? উই স্কেয়ারসলি থট, আমরা প্রায় ভেবেই পেলাম না আমাদের কি করা উচিত, আমরা কি এগোবো না এগোবো না। স্টিল অ্যাজ উই স্টুড, তাই যেমন ওখানে দাঁড়িয়েছিলাম সেইভাবেই চুপটি করে দাঁড়িয়ে থাকলাম। কিন্তু আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, কিন্তু আমাদের দৃষ্টি কিন্তু তখনও পর্যন্ত আছে সেই সাপটার দিকে, যেদিকে সাপটা এগিয়ে গেল। কেন? কারণ ভয় পাচ্ছেন যদি সাপটা আবার রিটার্ন এসে কামড়ে টামড়ে দেয়, সেই জন্য তিনি বলছেন আমরা লক্ষ্য করলাম সাপটা কোন দিকে গেল, চোখ কিন্তু আমাদের সেই সাপের দিকেই। এইবার সাপের আবার বর্ণনা দেওয়া হচ্ছে। সাপটা কেমন? কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড, হি ওয়াজ গন into the grass that hid his prey. সেই সাপটা হচ্ছে কোল্ড ঠান্ডা, ডার্ক মানে এখানে কালো, স্প্লেন্ডিড চমৎকার দেখতে। ভেবে দেখো, একটা সাপকে বলছে চমৎকার দেখতে, সাপ দেখলে আমরা ভয় পাই, আর সেখানে বলছে চমৎকার দেখতে। হি ওয়াজ গন ইনটু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে, সে সেখানে গেল যেখানে গিয়ে লুকিয়ে পড়েছে সেই ঘাসের মধ্যে তার সেই প্রে, অর্থাৎ তার সেই শিকারটা। উই টুক এ ডিপার ব্রিথ অফ ডে, আমরা সারা দিনের একটা গভীর দীর্ঘশ্বাস ফেললাম, বাপরে বাঁচলাম, এইভাবে। লুকড অ্যাট ইচ আদার, তারপর আমরা পরস্পর পরস্পরের মুখের দিকে চাইলাম এবং পরস্পরের সিগন্যাল পেলাম চল। তারপর আমরা কি করলাম? অ্যান্ড ওয়েন্ট অন, তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম। জাস্ট এই হচ্ছে কবিতাটা। 3 নম্বর প্যারাগ্রাফে দেখো তোমরা, প্যাটার্নটা হচ্ছে ফুড, স্টুড, আবার ইনটেন্ট আর ওয়েন্ট, তার মানে ই এফ এই প্যাটার্নে আছে। আর 4 নম্বর প্যারাগ্রাফে আছে দেখো গন, আর লাস্ট হচ্ছে অন, আর মাঝখানে দুটো লাইন হচ্ছে প্রে আর ডে, তার মানে প্যাটার্নটা হচ্ছে GHHG। তোমরা এটা পাশে কিন্তু লিখে রেখো। আমি এই প্যাটার্ন নিয়ে বেশি কথা বলছি না, তাহলে মূল কথাগুলোই তোমাদের বোঝা হবে না, ইনকমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে কবিতাটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। দরকার পড়লে তোমরা পজ করে করে একবার করে দেখবে, কারণ ছোট ভিডিও বানাতে হবে, দিয়ে তোমরা কবিতাটা মানেটা একবার ভালো করে দেখে নাও। এখন প্রশ্ন উঠে আসছে,
সাপের কতগুলো বর্ণনা দেওয়া হয়েছে। সাপটা হচ্ছে প্রথমত আকারে বড়। সাপের বিশেষ কতগুলো জিনিস দেখে আমরা কতগুলো জিনিস দেখে মূলত ভয় পাই। একটা হচ্ছে সাপকে দেখে আমরা ভয় পাই, প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে সেই সাপ যদি আকারে বড় হয় তাহলে আমরা ভীষণ ভয় পাই। তৃতীয়ত হচ্ছে সেই সাপ যদি একেবারে কালো কুচকুচে হয় তাহলে তো নিঃসন্দেহে ভয় পাই। আর 4 নম্বর হচ্ছে সেই সাপের জীব যখন লক 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 করে সেই কাটা পোর্শনটা একবার বেরোয় আর ভিতরে ঢোকে, তখন আমরা ভীষণ ভয় পাই। আর বেশি ভয় পাই সাপ যখন এঁকে বেঁকে যায়। এই 4টে জিনিসকে দেখে আমরা ভয় পাই। এই 4টে কথাই কিন্তু এই কবিতায় বলা হয়েছে। ক্লিয়ার? বলেছে রিলিং বাই, এঁকে বেঁকে যাচ্ছে, ফ্লিকারিং অর্থাৎ জিভটা বারবার বের করছে, আর সাপের বর্ণনা দিয়েছে দ্য গ্রেট ব্ল্যাক স্নেক, বিশাল বড় কালো একটা সাপ। আর কি বলেছে? সাপটা রিলিং করছে ইত্যাদি ইত্যাদি। আর ব্ল্যাক স্নেক, এটা হচ্ছে সাপের বর্ণনা। কিন্তু এখানেই কবিতাটা শেষ নয়, কিন্তু পরীক্ষার জন্য এটাই এনাফ। ক্লিয়ার? এবার আমি মূল কথায় আসি। টুকরো টুকরো কিছু বিজ্ঞানের ঘটনা এবং কিছু ছোট ছোট গল্প নিয়ে কবিতাটা পুরোপুরি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো তাহলে এই কবিতায় কি আছে। এই কবিতার মধ্যে আছে সেটা হচ্ছে ম্যান ভার্সাস ওয়াইল্ড, এর একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। আমি এখানে যেটা দিয়েছি সেটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে ফুড চেন। মানুষ কি করছে এখন, এত স্বার্থপর হয়ে উঠেছে যে নিজের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য সে প্রকৃতিকে সবসময় ধ্বংস করার চেষ্টা করছে। এই প্রকৃতিতে যেটাকে আমরা বলছি স্নেক, সেই স্নেকটা কিন্তু আর কেউ নয়। স্নেক হচ্ছে নেচার, প্রকৃতি। তাহলে এই হান্টিং স্নেক কবিতায় স্নেকটা আর অন্য কেউ নয়, স্নেকটা হচ্ছে প্রকৃতি। আমাদের প্রত্যেকের যেমন মা আছেন, ঠিক সেরকম ভাবে প্রকৃতিও কিন্তু আমাদের আরেক ধরনের মা। তা বাড়িতে আমাদের জন্মদাত্রী মায়ের মতো প্রকৃতি হচ্ছেন আমাদের সবার পালিতা মা। ঠিক আছে? তা এই প্রকৃতি মা শুধু আমাকে তো জন্ম দিয়েছে বা তোমাকে বা অন্য কোনো মানুষকে জন্ম দিয়েছেন তা তো নন। তিনি কিন্তু এই গ্রাসহপার থেকে শুরু করে ফ্রগ থেকে স্নেক, ঈগল, গোট, ডিয়ার, এমনকি ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস, এই গোটা প্রকৃতির সবাইকে তিনি জন্ম দিয়েছেন। তাহলে তোমার নিজের মায়ের যেমন ভালোবাসা রয়েছে তোমার উপরে, ঠিক সেরকম ভাবে প্রকৃতি মায়ের কিন্তু তার সমস্ত ছেলে মেয়েদের প্রতি একটা গভীর ভালোবাসা আছে। আর মানুষ কি করছে, নিজের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য এই ফুড চেনটাকে সে নষ্ট করে দেবার চেষ্টা করছে। হয়তো তার জায়গার অভাব মনে হচ্ছে বা অন্য যে কোনো কারণেই হোক না কেন। এখন ভেবে দেখো তো একবার, মানুষ যদি কোনো রকম ভাবে এই গ্রাসোফারগুলোকে ধরে আর মেরে মেরে ফেলে তাহলে কি হবে? এই ফ্রগ, ব্যাঙ, তাহলে ব্যাঙ কি কোনো রকম ভাবে আর গ্রাসোফারকে খেতে পারবে না। তাহলে এই পৃথিবী থেকে গ্রাসোফার এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। আর এই গ্রাসোফার এবং ফ্রগ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে স্নেকও বিলুপ্ত হয়ে যাবে। কেন? কারণ স্নেক তো আর গ্রাস খাবে না, ঘাস খাবে না। ব্যাস। এবার স্নেক যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে ঈগল তো আর ঘাস খাবে না, তাহলে ঈগলও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে? এক্স্যাক্টলি মানুষ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টসকে কেটে ফেলছে। তাহলে ট্রিজ অ্যান্ড প্ল্যান্টসকে যদি কেটে ফেলে তাহলে কি হবে? গোট বাঁচবে না, কারণ গোট কি খাবে? আর গোট যদি না বাঁচে তাহলে একই রকম কন্ডিশন তৈরি হবে কার? ডিয়ারের ক্ষেত্রে। ডিয়ার কি করে বাঁচবে না। তাহলে সব কিছুর মূলে একটাই শয়তান, সেটা হচ্ছে মানুষ, আর কেউ না। কারণ মানুষ নিজের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য গ্রাসোভারকে হত্যা করছে, ফ্রগকে হত্যা করছে, স্নেককে হত্যা করছে, ঈগলকে হত্যা করছে, গোটকে, ডিয়ারকে,
এমনকি সে গাছপালাকেও ছাড়ছে না, প্ল্যান্টসকে। ঠিক আছে, স্বাভাবিকভাবে সে গোটা প্রকৃতিকে হত্যা করছে। আমি একটা উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। আর এই জিনিসটাই প্রকৃতিমা মেনে নিতে পারছেন না। সাপোজ তোমাদের বাড়িতে ধরো তোমরা 3টে ভাই আছো, 3টে ভাইয়ের মধ্যে একটা ভাইকে তুমি কি করেছ, জোরে একটা কোষে লাথ মেরে দিয়েছ। ভাই কাঁদতে শুরু করেছে। মা তখন কি করবেন, হাতে একটা বড় লাঠি নিয়ে এসে তোমাকে এসে মারতে যাবে, আর একটাই কথা বলবেন, মেরে তোর পা ভেঙে দেবো, ভাইকে মেরে দেখ তো। কিন্তু সত্যি করে বলো তো, মা কোনোদিন তোমার পাটা ভেঙেছেন কি? ভাঙেননি। কিন্তু তিনি ভয় দেখাচ্ছেন। কেন ভয় দেখাচ্ছেন? কারণ তুমি তার অন্য ছেলেকে বা অন্য মেয়েকে তুমি মেরেছো, তার মানে তুমি তোমার ভাইকে বা বোনকে মেরেছো। এক্স্যাক্টলি, এরাও তো আমাদের ভাই বোনই, প্রকৃতি মায়ের সন্তান সবাই তো আমরা, তাই না? আর সেই জন্য প্রকৃতি মা কি করছেন, স্নেকের রূপ ধরে টাং ফ্লিকারিং করতে করতে আমাদেরকে ভয় দেখাচ্ছেন। আমাদেরকে মানে লেখিকা হচ্ছেন এখানে মানব সম্প্রদায় বা ম্যানকাইন্ডের প্রতিনিধি, তাকে ভয় দেখাচ্ছেন যেন সে সেকেন্ড টাইম মানব প্রতিনিধি হিসেবে এই প্রকৃতিকে হত্যা না করে। একটা জিনিস ভেবে দেখো, মা তো মারবো বলছেন কিন্তু মারছেন না। প্রকৃতি মা সেই একই স্নেকের রূপ ধরে তিনি কিন্তু লেখিকাকে ভয় দেখাচ্ছেন। কিন্তু তার যদি ইন্টেনশন হতো ভয় না দেখিয়ে মানুষের উপর প্রতিশোধ নেব, তাহলে তিনি কি করতেন, যখন সেই সাপটা পার হচ্ছিল এবং লেখিকা এবং লেখিকার কম্পেনিয়ন যখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লেন, তখন সাপটার যদি প্রকৃতই ইন্টেনশন হতো মানুষের উপর আমি অ্যাটাক করব, প্রতিশোধ নেব, তাহলে সে সঙ্গে সঙ্গে বিজয়া দশমীর প্রণামটা ওখানেই পায়ে ঠুকে দিয়ে চলে যেত। ক্লিয়ার? আর ওখানে আরেকটা ঘটনা দেখানো হতো, যে ফুড অর্থাৎ ক্ষুদ্র প্রাণীটা তার ফিয়ার্স ইন্টেনশন থেকে বেঁচে পালিয়ে গেল, তাকেও সে কিন্তু ধরে নিত, কিন্তু সেটা করেনি। ক্লিয়ার? এটা শুধু দেখানো হয়েছে মানুষকে ভয় দেখানো, আর অন্য কিচ্ছু নাই। আশা করছি পরিষ্কার। এখানে কতগুলো টার্ম লেখিকা ইউজ করেছেন। কি সেই টার্ম, এবার সেটা দেখো। প্রথম টার্মটা হচ্ছে দ্য গ্রেট ব্ল্যাক স্নেক। দেখো, স্নেকটা হচ্ছে নেচার, প্রকৃতির প্রতীক। প্রকৃতির আগে আমরা জানি নেচারের আগে দা বসে, এই জন্য এখানে দেখো দা। ক্লিয়ার? আর সেই জন্য গ্রেট ব্ল্যাক স্নেকের আগে দা শব্দের প্রয়োগ। তাহলে স্নেকটা হচ্ছে এখানে প্রকৃতির প্রতীক। প্রে, প্রেটা হচ্ছে ম্যান কাইন্ডের প্রতীক, সমগ্র মানব সম্প্রদায়ের প্রতীক। আর সমগ্র মানব সম্প্রদায়ের প্রতীক বলেই ওই প্রেটাকে মানে মানব সম্প্রদায়কে মানে ক্ষুদ্র ওই প্রাণীটাকে সে কিন্তু তাড়া করছে, জাস্ট ভয় দেখাচ্ছে, কিন্তু কামড়াচ্ছে না বা খেয়ে ফেলছে না। ডার্ক, ডার্ক আর ব্ল্যাক দুটো শব্দ দেওয়া আছে ওখানে। ডার্ক বা ব্ল্যাক হচ্ছে প্রোটেস্ট, প্রতিবাদের প্রতীক। তার মানে প্রকৃতি মা মানব সম্প্রদায়ের কাছে তার অন্যান্য সন্তানদের জন্য তিনি প্রতিবাদ জানাচ্ছেন। স্প্লেন্ডিড শব্দগুলো কিন্তু সব বিভিন্ন স্ট্যান্ডার্ড দেওয়া আছে, একটু দেখে নেবে। স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড কথার মানে হচ্ছে খুব সুন্দর বা চমৎকার। তার মানে এখানে বোঝানো হচ্ছে প্রকৃতিমার অসাধারণ রূপকে দেখানো হয়েছে। কোল্ড, এখানে দেখবে কোল্ড শব্দের প্রয়োগ করা আছে, দেওয়া আছে কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড। ঠিক আছে? তা স্প্লেন্ডিড মানে খুব সুন্দর বা চমৎকার বললাম। আর কোল্ড, এই কোল্ড হচ্ছে আবেগের প্রতীক, অর্থাৎ সমস্ত সন্তানদের প্রতি প্রকৃতি মায়ের এক অত্যধিক আবেগ বা অত্যধিক
ভালোবাসাকে এখানে বোঝানো হয়েছে। আর ডায়মন্ড, ডায়মন্ড মানে হচ্ছে হিরে। হিরে কিন্তু খুব সুন্দর দেখতে এবং পাশাপাশি হিরে কিন্তু খুবই শক্ত। তার মানে এখানে দেখানো হচ্ছে প্রকৃতি মা মধ্যে দুই ধরনের রূপ আছে, একটা হচ্ছে সুন্দর সত্তা, আর সেই জন্যই সে তার অন্য সন্তানদের ভালোবাসে বলেই শুধু ভয় দেখাচ্ছে, কোনো রকম ক্ষতি করছে না মানুষের উপরে। তাই সেটা হচ্ছে তার সুন্দর সত্তা। আর পাশাপাশি শক্ত। ডায়মন্ডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডায়মন্ড যেমন সুন্দর হয়, ঠিক সেরকম ডায়মন্ড প্রচন্ড শক্ত হয়। তার মানে বাড়িতে তুমি যদি কোনো অন্যায় করো, দেখবে বাবা যদি তোমাকে খুব সহানুভূতি দেখান, মা শক্ত হয়ে যান, অথবা মা সহানুভূতি দেখালে বাবা শক্ত হয়ে যান। তা না হলে কি হবে, ছেলেটা একেবারে তীরেবাজ হয়ে যাবে। আর সেই জন্য এখানে ডায়মন্ডের অন্তরালে সাপটাকে দেখানো হয়েছে, সাপটা যেমন সুন্দর ঠিক সেরকম শক্ত। তার মানে প্রকৃতি মা একদিক দিয়ে নরম বা সুন্দর মনের, আবার পাশাপাশি প্রয়োজন পড়লে সে কঠোর হাতে ব্যবস্থা নিতে পারে বা ভয়ও দেখাতে পারে। তাই তার শক্ত মানসিকতাকে এখানে দেখানো হয়েছে ডায়মন্ডের আড়ালে। আমার মনে হয় এই কবিতাটা তোমাদের এবার পরিষ্কার হয়ে গিয়েছে। যদি আমার কবিতা পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করে মোটিভেট করার চেষ্টা করবে, আরও অনেক ভিডিও পাঠাবো। আর না হলে কেন করবে? আমি রঘুনাথগঞ্জ থেকে পার্থ স্যার বলছি। গড ব্লেস ইউ।